নমস্কার। আচ্ছা, আমাদের কথাবার্তায় যদি আরেকটু ধার আনা যায়, আরেকটু নিখুঁত হওয়া যায়, তাহলে কেমন হয়? আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব। কিভাবে কিছু ছোট ছোট পরিবর্তন এনে আমাদের ভাষাকে আরও অনেক বেশি প্রভাবশালী করে তোলা যায়। বিশ্বাস করুন, এই ছোট ভুলগুলো শুধরে নিলেই কিন্তু যোগাযোগের ধরনে একটা বিরাট পরিবর্তন চলে আসে। ধরুন, আমরা প্রায়ই এমন কিছু বাক্য বলি বা লিখি যা প্রথমবার শুনলে বা পড়লে মনে হয়, আরে, এটা তো একদম ঠিক আছে। চলুন সেরকমই একটা বাক্য দেখা যাক। এই যে বাক্যটা, শি ভাউড টু রিভেঞ্জ হার ব্রাদার্স ডেথ, মানে সে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার শপথ করেছিল। শুনতে তো একদম ঠিকঠাক লাগছে, তাই না? কিন্তু এখানে একটা ছোট্ট অথচ বেশ গুরুত্বপূর্ণ ভুল লুকিয়ে আছে। একটু ভাবুন তো, ভুলটা ঠিক কোথায় হতে পারে? কোন শব্দটা এখানে ঠিক খাপ খাচ্ছে না? কোনো চিন্তা নেই, এই আলোচনাটা শেষ হতে হতেই দেখবেন উত্তরটা একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। তো চলুন এই মজার যাত্রায় একসঙ্গেই এগোনো যাক। আচ্ছা, তাহলে শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে। এখানে আমরা এমন কিছু ইংরেজি শব্দজোড়া নিয়ে কথা বলবো যেগুলো দেখতে প্রায় একরকম হলেও ব্যবহারে কিন্তু বেশ ফারাক, আর প্রায়ই আমাদের একটু গুলিয়ে দেয়। এই দুটো শব্দ দেখুন, অ্যাশেমড আর এম্বারেসড। দুটোই অস্বস্তির কথা বলে, কিন্তু প্রেক্ষাপটটা একদম আলাদা। অ্যাশেমড আমরা তখন বলি যখন কেউ জেনে শুনে কোনো ভুল কাজ করে আর তার জন্য মনে মনে অপরাধ বোধে ভোগে। আর এম্বারেসড, ওটা হলো যখন কেউ কোনো বোকার মতো কাজ করে ফেলে বা অনিচ্ছাকৃত ভুলে সবার সামনে অপ্রস্তুত হয়ে যায়। যেমন ধরুন, কারো নাম ভুলে গেলে যে অস্বস্তিটা হয়। বুঝতেই পারছেন এই সূক্ষ্ম পার্থক্যগুলো ভাষাকে কতটা জীবন্ত করে তোলে। এবার আসা যাক আনসার আর রিপ্লাইতে। দুটো মানেই তো উত্তর দেওয়া, তাই না? কিন্তু ব্যবহারের সময় একটা ছোট্ট নিয়ম আছে। আনসার যখন ভার্ব হিসেবে ব্যবহার হয় তখন এরপর সরাসরি আপনার অবজেক্ট বসাতে পারবেন, মাঝখানে টু বা কিছু লাগবে না। কিন্তু রিপ্লাই ব্যবহার করলে এরপর একটা অবজেক্ট থাকলে আপনাকে টু ব্যবহার করতেই হবে। খুবই ছোট একটা পার্থক্য, কিন্তু এটা জানা থাকলে আপনার লেখা অনেক বেশি নিখুঁত হয়ে যায়। আর এইবার ফেরা যাক আমাদের সেই প্রথমের ধাঁধাটাতে, অ্যাভেঞ্জ বনাম রিভেঞ্জ। আসল ব্যাপারটা হলো, অ্যাভেঞ্জ একটা ভার্ব যা দিয়ে আপনি সরাসরি কোনো অন্যায়ের প্রতিকার করার কথা বলতে পারেন। আর ব্যাস, আমাদের সমস্যার সমাধান হয়ে গেল। সঠিক বাক্যটা তাহলে কি হবে? শি ভাউড টু অ্যাভেঞ্জ হার ব্রাদার্স ডেথ। রিভেঞ্জ শব্দটাকে কিন্তু ভার্ব হিসেবে এভাবে ব্যবহার করা যায় না। আপনি বলতে পারেন টেক রিভেঞ্জ, কিন্তু শুধু রিভেঞ্জ সামথিং বলাটা ঠিক নয়। তো ভুলগুলো তো আমরা শুধরে নিলাম। এবার চলুন আমাদের শব্দভাণ্ডারকে আরও একটু উন্নত করা যাক, মানে সাধারণ কিছু শব্দের বাইরে গিয়ে আরও নির্দিষ্ট আর সুন্দর শব্দ ব্যবহার করা শিখি। শুরু করা যাক খুব সাধারণ একটা শব্দ দিয়ে, ব্যাড। একটু ভাবুন তো, দিনে কতবার আমরা এই শব্দটা ব্যবহার করি? সব কিছুতেই যেন ব্যাড, ব্যাড ওয়েদার, ব্যাড স্মেল, ব্যাড এক্সপিরিয়েন্স। কিন্তু এতে কি আমাদের মনের ভাবটা ঠিকঠাক প্রকাশ পায়? এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, পরিস্থিতি অনুযায়ী কত সুন্দর আর নির্দিষ্ট শব্দ ব্যবহার করা যায়। যেমন ধরুন, কোনো গন্ধ খারাপ লাগলে ব্যাড স্মেল না বলে যদি বলি ফাউল বা ডিসকাস্টিং, তাহলে অনুভূতিটা অনেক জোরালো হয়। আবার খুব খারাপ আবহাওয়ার জন্য ড্রেডফুল ব্যবহার করতে পারি। একটা খারাপ অভিজ্ঞতা হতে পারে আনপ্লেজেন্ট বা এমনকি ট্রম্যাটিক পর্যন্ত। আর কোনো খারাপ মানুষের কথা বলতে গেলে উইকেড বা ইভল বললে তার চরিত্রটা আরও স্পষ্টভাবে ফুটে ওঠে। তবে শব্দভাণ্ডার বাড়ানো মানে কিন্তু শুধু অ্যাডজেক্টিভ বদলানো নয়। বিশেষ্য বা নাউনের ক্ষেত্র ব্যাপারটা একই রকম সত্যি, বিশেষ করে যখন আমরা কোনো দল বা এককের কথা বলি। ব্যাপারটা বেশ মজার। দেখুন, যেমন আমরা বলি আ বাঞ্চ অফ বানানাস বা আ বাঞ্চ অফ কিজ। আবার ফুলের ক্ষেত্রে আ বাঞ্চ তো বলাই যায়, কিন্তু আ বুকে অফ ফ্লাওয়ার্স বললে আরও সুন্দর শোনায়, তাই না? সেরকমই রুটির জন্য আ লোফ অফ ব্রেড, সাবান বা চকলেটের জন্য আ বার অফ সোপ। এর নির্দিষ্ট শব্দগুলো ব্যবহার করলে মনে হয় যে হ্যাঁ, বক্তা ভাষাটা আসলেই ভালোভাবে জানেন। আচ্ছা, আমরা সাধারণ ভুল আর শব্দভাণ্ডার নিয়ে কথা বললাম। এবার চলুন আরেকটু গভীরে যাই। এবার আমরা দেখব ভাষার কিছু সূক্ষ্ম তারতম্য, যেগুলো বুঝতে পারলে আমাদের ভাষার ব্যবহার আরও পরিশীলিত বা সফিস্টিকেটেড হয়ে উঠবে। যেমন ধরুন, অবস্থান বোঝানোর ক্ষেত্রে অ্যাট দ্য ব্যাক, অ্যাট দ্য রিয়ার, বিহাইন্ড, সবগুলোর মানেই তো পেছনে,
কিন্তু ব্যবহার আলাদা। সাধারণভাবে আমরা বলি আওয়ার রুম ওয়াজ অ্যাট দ্য ব্যাক অফ দ্য হোটেল, কিন্তু যখন ব্যাপারটা একটু ফর্মাল বা অফিসিয়াল হয়ে যায়, যেমন কোনো জরুরি নির্গমন পথ, তখন বলা হয় প্লিজ ইউজ দ্য রিয়ার এক্সিট। আর বিহাইন্ড কখন ব্যবহার হয়? যখন কোনো কিছু ওই বস্তুটার অংশ নয়, বরং তার পেছনে আলাদাভাবে আছে। যেমন দেয়ার ইজ এ উড বিহাইন্ড আওয়ার হোটেল। অ্যাজ আর লাইক এই দুটো নিয়েও কিন্তু আমাদের বেশ খুলিয়ে যায়। সহজ নিয়মটা হলো লাইক ব্যবহার হয় কোনো নাউন বা প্রোনাউনের আগে, যেমন হি হ্যাজ ব্লু আইজ লাইক মি। আর অ্যাজ হলো একটা কনজাংশন, এটা একটা পুরো ক্লজ বা বাক্যাংশের আগে বসে, যেমন শি এনজয়েজ অল কাইন্ডস অফ মিউজিক অ্যাজ আই ডু। হ্যাঁ, এটা ঠিক যে কথা বলার সময় অনেকে এই নিয়মটা সবসময় মানে না, কিন্তু লেখার সময়, বিশেষ করে ফর্মাল লেখার সময় এই পার্থক্যটা মাথায় রাখা খুব দরকার। ভাষার আরেকটা মজার দিক হল এর আঞ্চলিক পার্থক্য, যেমন ব্রিটিশ আর আমেরিকান ইংরেজির মধ্যে। ব্রিটিশরা সাধারণত বলে লাগেজ, আমেরিকানরা বলে ব্যাগেজ। আবার ব্রিটিশ ইংরেজিতে বলা হয় হ্যাভ আ বাথ, আর আমেরিকান ইংরেজিতে টেক আ বাথ। এখানে কিন্তু কোনোটা ঠিক বা ভুল নয়, দুটোই সঠিক। ব্যাপারটা হলো এই পার্থক্যগুলো জানা থাকলে বোঝা যায় যে আপনি ভাষাটা নিয়ে কতটা সচেতন। আরেকটা উদাহরণ দেখুন, অ্যারাউন্ড আর রাউন্ড। ব্রিটিশ ইংরেজিতে কোনো কিছুর চারপাশে ঘোরার কথা বলতে গেলে দুটোই চলে, রাউন্ড বা অ্যারাউন্ড। কিন্তু আমেরিকান ইংরেজিতে সাধারণত শুধু অ্যারাউন্ড ব্যবহার করা হয়। তবে একটা জায়গায় কিন্তু ওরা একমত। যখন আনুমানিক বা প্রায় বোঝানো হয়, তখন ব্রিটিশ ও আমেরিকান উভয়েই অ্যারাউন্ড বা অ্যাবাউট ব্যবহার করে। যেমন আমরা বলতেই পারি উই লেফট অ্যারাউন্ড 8 o'clock। এবার দেখা যাক ওয়েক আপ পরিবারকে। ঘুম থেকে ওঠার জন্য সবচেয়ে সাধারণ কথাটাই হলো ওয়েক আপ। এরপরে আছে অ্যাওয়েক, যা ভার্ব হিসেবে ব্যবহার হলে একটু বেশি ফর্মাল বা সাহিত্যিক শোনায়। বিশেষ করে এর পাস্ট টেন্স অ্যাওোক ব্যবহার হয়। আর অ্যাওয়েক শব্দটা অ্যাডজেক্টিভও হতে পারে, যার মানে হলো জেগে থাকা। যেমন ইজ দ্য বেবি অ্যাওয়েক ইয়েট? দেখুন, একই পরিবার থেকে আসা শব্দ, কিন্তু ব্যবহার কত আলাদা। তাহলে এত সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? আসলে নিজের ভাষাকে বেছে নেওয়ার ক্ষমতা কিন্তু আমাদের হাতে। ভাষার এই যে নির্ভুলতার কথা আমরা বলছি, এর মানে কিন্তু শুধু এক গাদা নিয়মকানুন মুখস্থ করা নয়। এর আসল উদ্দেশ্য আরও অনেক গভীর। এর আসল উদ্দেশ্য হল মনে যা আছে ঠিক সেটাই প্রকাশ করার ক্ষমতা অর্জন করা। সঠিক শব্দটা জানা থাকলে আমাদের ভাবনাগুলো আর ধোঁয়াশা থাকে না, একেবারে স্পষ্ট হয়ে ওঠে। মার্ক টুয়েনের একটা অসাধারণ উক্তি আছে এই বিষয়ে। তিনি বলেছিলেন, প্রায় সঠিক শব্দ আর একদম সঠিক শব্দের মধ্যে পার্থক্যটা মোটেই ছোট নয়। এটা হলো জোনাকি পোকা আর বিদ্যুতের ঝলকের মধ্যে যে পার্থক্য, ঠিক ততটাই। তো এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আজকের পর থেকে এমন কোনো একটি শব্দ আছে যা ব্যবহার করার আগে আপনি অন্তত একবার ভাববেন? কোন শব্দটাকে আরও যত্ন নিয়ে বেছে নেবেন? উত্তরটা নিজেকেই দিন, আর নিজের ভাষাকে করে তুলুন আরও ধারালো, আরও নিখুঁত।